গোসল প্রায় শেষ, হঠাৎ মনে হলো কিরে আমি তো কাপড় নিয়ে আসিনি। বাথরুমের দরজাটা হালকা খুলে দেখি নীলা আমার বিছানার উপর পা দিয়ে বসে আছে। তুমি আমার রুমে কেন? আম্মু তোকে খেতে ডেকেছে, তাই ডাকতে আসলাম। এখন তাড়াতাড়ি রুম থেকে বের হও। জি না। তোমাকে যেতে বলছি না, বের হও, না হলে কিন্তু না গেলে কি করবি শুনি? দেখবে কি করি। ও আমার মেজাজের গতিবিধি পার করে ফেলেছে। এখন তো আমি ওকে থাক, কিছু করা লাগবে না, আমি বরং যাই। বাথরুমের দরজাটা হালকা খুলে দেখলাম, হ্যাঁ নীলা চলে গেছে। তারপর ভিতর থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, তারপর একবারে রেডি হয়ে নিচে গেলাম। এখানটায় বস। তারপর আম্মুর পাশে বসলাম। এখন সমস্যা হলো নীলা আমার সামনের চেয়ারে বারবার আমার পায়ের উপর সুড়সুড়ি দিচ্ছে। ওর দিকে তাকাতেই আমার দিকে একটা ডেভিল মার্কা হাসি দিল। অনেক কষ্টে তাড়াতাড়ি খাবার খেয়ে উপরে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম, তারপর নাস্তা সেরে মামিকে বলে বাইরে ঘুরতে আসলাম। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন যে আমাকে ধরে ডাক দিতেছে আমি বুঝতে পারি নাই। আমি এদিক ওদিক ফিরে দেখি কেউ নেই। আমি এখানে। এবার আমি উপরে তাকিয়ে দেখি মিম আমাকে ডাকতেছে। কিছু বলবে? কোথায় যাওয়া হচ্ছে শুনি? এমনি ঘুরতে বের হলাম। তাহলে একটু দাঁড়ান, আমিও যাব। তাড়াতাড়ি আসুন। তুমি বাসার ভিতরে এসে বসো, আমার 5 মিনিট লাগবে। আমি এখানেই ঠিক আছি, তুমি তাড়াতাড়ি আসো। তারপর আমি রাস্তার পাশের বেঞ্চটায় বসে মোবাইল টিপতেছি। হঠাৎ আমার ফোনে কল আসলো, তাকিয়ে দেখি রাজ ফোন দিছে। হ্যালো দোস্ত, কেমন আছিস? এই তো ভালো। তুই কেমন আছিস? ভালোই। তুই এখন কই রে? মামার বাড়ি হঠাৎই আসতে হলো। আচ্ছা, পরে কথা হবে, আম্মু ডাকতেছে। ওকে, ভালো থাকিস। তুইও? ফোন কেটে দিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে। তুমি কখন আসলে? একটু আগে। তো যাওয়া যাক। তারপর আমি আর মিম গল্প করতে করতে হেঁটে একটা পার্কে আসলাম। তুমি না বলছিলে রাতে আমাকে ফোন দিবে, কই দিলে না তো? শরীর ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে গেছে। আচ্ছা, আমাকে কেমন লাগছে বলো তো? সুন্দর লাগছে, তবে হুম, কপাল টিপ দিলে আরো বেশি ভালো লাগতো আর কি। তারপর আরো কিছুক্ষণ সময় আমরা দুজন মিলে গল্প করলাম। অনেকক্ষণ তো হলো, এখন না হয় যাওয়া যাক। হুম। রিক্সায় যাবে? না, আজ হেঁটেই যাই। তারপর আমি আর হেঁটে হেঁটে বাসায় ফিরছি। হঠাৎ মাঝ রাস্তায় ওই চলো আমরা দুজন ফুচকা খাই। তারপর আমি আর মিম দুজন মিলে ফুচকা খেলাম। আমি খাইনি, বরং মিম খেয়েছে। তবে আমাকে ও এক পিস খাইয়ে দিচ্ছে। তারপর বাসায় ফিরে আসতে সন্ধ্যা হয়ে গেল। এখন সোফায় বসে আছি। এখন ঘুরলে আজ ভালোই। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। একটু পর মামি এসে নাস্তা নিয়ে দিয়ে গেল। তারপর নাস্তা খেয়ে রুমে চলে আসলাম। পকেট থেকে মোবাইলটা বের করে পাবজি খেলতেছি, তখনই নীলা আমার রুমে ঢুকলো রাগি লুক নিয়ে। নীলা আপু ধুক্কু। নীলা রুমে ঢুকেই দরজাটা জোরে ধাক্কা মেরে আটকে দিল। তারপর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। একদিকে আমার পাবজি খেলতেছি আর ওদিকে নীলা আমার দিকে তেড়ে আসছে। এখন আমি যে কি করি? যাহ, মোবাইলটা বিছানায় রেখে দিলাম, না জানি পরে আবার কি হয়। তুই বিকেলে কই গিয়েছিলি? বাইরে গেছিলাম। কার সাথে গেছিলি? কার সাথে আবার? নীলা আমাকে কিছু বলতে যাবে, তখনই আমার ফোনটা বেজে উঠলো। নীলা আমার শার্টের কলার ছেড়ে দিয়ে বলল, ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দে তো। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল আসছে। আমি ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিলাম। হ্যালো, কি বলছেন? বাবু, তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? নীলার দিকে তাকিয়ে দেখি ও রাগে টকপক করছে। ওই সিমরি, আমি তোর কোন জন্মের বাবু রে? আর তুই কে? বিকেলেই তো আমরা দেখা করলাম, এত তাড়াতাড়ি আমাকে তুমি ভুলে গেলে? ও তুমি। হুম, সরি, কি করো? তোমার কথা ভাবিনি। সত্যি? হঠাৎ মনে হলো, আরে যা, নীলা তো আমার সামনে দাঁড়িয়ে। আমি ফোনটা কেটে নীলার দিকে তাকাতেই নীলা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে জোরে একটা আছাড় মেরে ভেঙে ফেললো। তুমি আমার ফোন ভাঙলে কেন? আমার কথা শুনে নীলা আমার গালে জোরে কষে দুটো থাপ্পড় দিয়ে দিল। তারপর বলল, মিমের সাথে তোর এত কি রে? এদিকে আমার রাগ চরম উপরে উঠে গেছে। দেখো, আমার ভাল লাগছে না, তুমি এখন আমার রুম থেকে যাও। আমি আর কিছু না বলে আমার ফোনটা নিচ থেকে কুড়িয়ে নিলাম। তারপর ফোনটা হাতে নিয়ে দেখি ফোনটা ভাগ হয়ে গেছে। নীলা একবার আমার দিকে চেয়ে রুম থেকে চলে গেল। রুমের দরজাটা আটকে দিয়ে কাঁদতে লাগলাম। আমার কত শখের ফোনটা ছিল, 30,000 দিয়ে নতুন কিনছি। ফোনের কথা মনে হতেই আমার কান্না আসে। আর ওদিকে নীলা একা একা। আমি কি কাজটা ঠিক করেছি? নীল এসব ভাবতে ভাবতে কখন যে সময় গেছে। তারপর নীলা নিচে নিয়ে গিয়ে দেখে সবাই খাবার টেবিলে বসে আছে, শুধু অভ্র বাদে। নীলা, অব্রকে ডেকে আইতো। তারপর নীলা আমার রুমে কাছে গিয়ে, অব্র, অব্র দরজাটা খোলো। আমি বিছানা থেকে উঠে দরজাটা খুলে দিয়ে আবার ভিতরে এসে বসলাম। নীলা ভিতরে এসে নিচে আয়, খেতে ডাকছে। আমার খিদে নেই, তুমি আসো। মনটা খারাপ করে আমার দিকে চেয়ে দেখে ইস, তখন থাপ্পড় মারাটা আমার উচিত হয়নি। ওর গাল দুটোতে দাগ লেগে আছে।
চোখগুলো লাল হয়ে গেছে, বোধহয় কান্না করেছে। অব্র, আমি তখন আমি ওকে থামিয়ে আমার ঘুম আসছে, তুমি বরং আজ আসো। নীলা মন খারাপ করে নিচে চলে গেল। আমি আর দরজাটা আটকে দিয়ে ঘুমিয়ে পড়লাম। নীলা নিচে যেতেই কি রে অভদ্র, ওর নাকি খিদে নেই। আচ্ছা আম্মু, আমি যাই। তুই খাবি না? না। এ বলেই নীলা রুমে গিয়ে দরজাটা আটকে দিয়ে কাঁদতে লাগলো। আর ওদিকে নিচে অব্র আর নীলা দুজনের মধ্যে মনে হয় কিছু হয়েছে। আমার মনে হয়, কারণ নীলাকে দেখে মনে হচ্ছে ওর মন খারাপ। আমরাও। আচ্ছা আমরা খেয়ে নিই, সকালে ওদের ব্যাপারটা নিয়ে কথা বলা যাবে। তারপর যে যার মতো খেয়ে ঘুমাতে চলে গেল। আর এদিকে মোবাইলের কথা মনে আসতেই আমার কান্না যেন আরো বাড়ছে। আমাকে আরো দুটো থাপ্পড় মারলেও আমি কিছু মনে করতাম না, আর সে কিনা আমার কলিজায় আঘাত করেছে। বাস্তবেও আমি এমন। আজকে খুব সকালে আমার ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে নামতেই কি রে, তুই আজ এত সকাল ঘুম থেকে উঠলি যে? এমনিতেই। তোর ফোনটা দে তো, তোর আব্বুকে একটা কল দিতাম। ফোন নেই, ফোন নাই মানে? ভেঙে গেছে। আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম। বাইরে ঘোরাঘুরি করে 9টার দিকে বাসায় গেলাম। তারপর নাস্তা করে রুমে যেতেই নীলা আমার রুমে এসে অব্র, আমি নীলাকে থামিয়ে দিয়ে সকাল বাইরে গেছিলাম, তাই তুমি আমাকে মারতে আসছো, তাই না? মারো। নীলা কান্না করতে করতে চলে গেল। নীলা কান্না করলে আমার কি, ওর থেকেও আমি বেশি কান্না করেছি আমার ফোনের জন্য। আম্মু, ও আম্মু, এভাবে ষাঁড়ের মতো চিল্লাতিস কেন? এখানে সার আসলো কই থেকে? কি বললি? তাড়াতাড়ি বল, আমার মেলা কাজ পড়ে আছে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এটা আবার বলা লাগেনি। আচ্ছা আম্মু, আমি যাই। তারপর নিচে চলে আসলাম। তারপর আমি মিমের বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই একজন মাঝবয়সী মহিলা এসে দরজাটা খুলে দিলেন। তুমি কে বাবা? আমি অব্র। আন্টি, মিম কি ভিতরে আছে? ও, তুমি অভ্র? আপনি আমাকে চিনেন? মিমের কাছ থেকে শুনেছি। আরে বাহিরে দাঁড়িয়ে কেন, ভিতরে আসো। আমি ভিতরে এসে সোফায় বসে আন্টির সাথে কথা বলছি। আম্মু কে আসছে? নিচে এসে দেখে যা। মিম এভাবে এসে দেখলো আমি আর আন্টি বসে আছি। তখন মিম, অব্র তুমি কখন আসলে? এই তো এখন। মিম, তুই বসে ওর সাথে গল্প কর, আমি ওর জন্য নাস্তা বানিয়ে আনি। তারপর আন্টি কিচেনে চলে গেলেন আর মিম আমার পাশে এসে বসলো। মিম, চুপ হয়ে কেন? আসলে মিম আমার সাথে কথা বলতেছে না। তোমার ফোন বন্ধ কেন? এতক্ষণে বুঝলাম ও কেন রেগে আছে। ফোন নেই, মানে ভেঙে গেছে কিভাবে? হাত থেকে পড়ে। আমি ওকে সত্যিটা বলিনি, সত্যিটা বললে ওর মন খারাপ হয়ে যেত। তারপর আন্টি এসে নাস্তা নিয়ে দিয়ে গেলেন। আমি আর মিম নাস্তা খেয়ে বাহিরে ঘুরতে চলে গেলাম। আর ওদিকে সবাই সোফায় বসে বসে কথা বলছে। নীলার কি হয়েছে? আমি কিভাবে জানি? আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। মানে? আবার তোর কিন্তু মন খারাপ। আচ্ছা, ওদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি তো? হতেও পারে। তারপর আম্মু নীলার রুমে গিয়ে নীলার পাশে বসলো। নীলামা, জি ফুপু। তোর কি হয়েছে সত্যি করে বলতো? নীলা আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি রে, কাঁদছিস কেন? আমাকে বলবি না? তারপর নীলা আম্মুকে সবটা বলল। ও তাহলে এই ব্যাপার। দূর পাগলি, এর জন্য কেউ কি মন খারাপ করে থাকে? ও আমার সাথে কথা বলে না। কিছুদিন যাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর আম্মু নিচে গেল। আর এদিকে আমি বাসায় ফিরে গোসল করে নিলাম। দুপুরে সবাই মিলে খাবার খেয়ে নিলাম। বিকেলে রুমে বসে আছি। হঠাৎ পিছন থেকে অব্র, আমি পিছন ফিরে দেখি নীলা আমার রুমে। ওকে দেখে আমার তো মেজাজটা। তুমি আমার রুমে কেন? তোর সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার কথা নেই। হঠাৎ নীলা আমাকে একটা প্যাকেট দিল। খুলে দেখ। আমি প্যাকেটটা খুলে দেখি নতুন ফোন। ফোনটার দাম কম হলেও 50 ছুঁই ছুঁই হবে। এটা আমার জন্য? আমি ফোনটা রেখে নীলাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ মনে হলো, কিরে আমি ওকে জড়িয়ে ধরলাম কেন? আমি নীলাকে ছেড়ে দিয়ে সরি, আসলে। তারপর নীলা চলে যেতে লাগলো। আমি ফোনটা সেটিং দেখতে লাগলাম। নীলা দরজার কাছে গিয়ে আমার দিকে তাকিয়ে ও মনে মনে বলছে, মোবাইলকে কত ভালোবাসো, ওর মতো আমাকে এত ভালোবাসলে কি এমন হতো। ফোনের সেটিং ঠিক করতে করতে প্রায় সন্ধ্যা পেরিয়ে গেল। হঠাৎ আম্মু আমার রুমে এসে। কি করস রুমে বসে? গেম খেলি। কি রে, ফোন না নষ্ট হয়ে গেছে তাহলে? নীলা কিনে দিয়েছে। আচ্ছা, তুই কি সত্যি কিছু বুঝোস না? আমি আবার কি বুঝি না? আচ্ছা, আমি যাই। আম্মু নিচে চলে গেল আর আমি ফ্রেশ হতে গেলাম। একটু পর রেডি হয়ে নিচে আসলাম। তারপর সবাই মিলে নাস্তা করে নিলাম। অব্র, জি মামা। তারপর আমি গিয়ে মামার পাশে বসলাম। তোকে একটা কথা বলার ছিল। বলো। কালকে সকালে রেডি থাকিস। কেন? নীলার সাথে এক জায়গায় যাবি। ও, তারপর আমি সোজা নীলার রুমের সামনে এসে আসবো। কি করো? ভালো লাগছে না, তাই বসে আছি। ও আচ্ছা, আমি তাহলে যাই। আমি চলে যাব তখন নীলা। আপনি শোনো, কালকে আমি আর তুমি এক জায়গায় যাব। মামা বলেছে। আজকে হঠাৎ তুমি আমার রুমে আসলে, আবার চলেও যাচ্ছ। ভাবছিলাম আজকে দুজনে গল্প করব, কিন্তু তোমার তো ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। অব্র, ছাদে যাবে? আমি কিছুক্ষণ ভেবে তারপর বললাম চলো। তারপর দুজনে মিলে ছাদে গেলাম। আমাকে তোমার কেমন লাগে? ভালোই তো। তাহলে তো হয়েই গেল।
কি? অব্র, হঠাৎ মেয়ালি কণ্ঠে। আমি ও পাশে তাকিয়ে মিম ডাকছে ওদের সাথে থেকে। কি? বিকালে আসলে না যে? ঘুমিয়েছিলাম। আপু কেমন আছেন? ভালো। আমি নীলার দিকে তাকিয়ে দেখি মেয়েটা রেগে আছে, কিন্তু কেন? আমি গেলাম। ওই ওকে আমি কি বলেছিলাম? কি? কিছু না, চল নিচে যাই। তারপর আমি আর নীলা নিচে চলে আসলাম। রাতে খাবার খেয়ে যে যার মধ্যে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারো নরম হাতের স্পর্শে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখি নীলা আমার পাশে বসে আছে। নীলা নীল শাড়ি, নীল চুড়ি আর কপালে একটা টিপ দিচ্ছে। একেবারে নীলাকে যেন নীল পরীর মতো লাগতেছে। আমি তো ওকে দেখে ক্রাশ খেয়েছি। আমি এখন ওর দিকে তাকিয়ে আছি। কি দেখো এমন করে? তোমাকে। তাই নাকি? জি। হঠাৎ আমার ভাবনা ভেঙে গেল। আসলে হয়েছে কি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আর আমি সোজা বাথরুমে গিয়ে গোসল সেরে একবার রেডি হয়ে নিচে নামলাম। আজ একটা নীল শার্ট পরছি। তুই কি সত্যি আমার ছেলে? না গো, তুমি আমার আম্মু। আমার কথা শুনে সকলে মুস্কি মুস্কি হাসছে। একটু এদিকে আয় তো। আমি আম্মুর কাছে আসতেই ওর সাথে যাবি, কোনো দুষ্টুমি করবি না। আম্মু আমরা আসি। সাবধানে যাস। অব্র, জি মামা। নীলাকে চোখে চোখে রেখো। তারপর আমরা সকলে মিলে বাড়ির বাইরে আসলাম। তারপর আমরা কিসে যাব? বাসে করে। তারপর আমি আর নীলা একটা রিক্সা নিয়ে বাস স্টপে আসলাম। আমরা কোথায় যাব? রাজশাহী। আচ্ছা, আমরা ওখানে কেন যাচ্ছি? আমার বান্ধবীর দিয়েছে। ও, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি টিকিট কেটে আনো। তারপর বাসের টিকিট কেটে বাসে উঠলাম। অবশ্য আমার আর নীলার সিট পাশাপাশি পড়েছে। ব্রো, কি আমাকে কেমন লাগছে বলো তো? সকালে তো একবার বললাম। বললি? না, ভালোই লাগছে। তোর গার্লফ্রেন্ড আছে? নেই, তবে খুব শীঘ্রই হয়ে যাবে। কিভাবে? তুমি না বললে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি? ভাবতেছি ওইখানে গিয়ে একটা মেয়ে পটিয়ে নেব। আমরা দুজনে চুপচাপ বাইরে মনোরম পরিবেশ দেখছি। হঠাৎ নীলা, আচ্ছা ব্রো, মিমের সাথে তোমার এত কি? জাস্ট ফ্রেন্ড। সত্যি? জাস্ট ফ্রেন্ড। কেন? কিছু বলবে? না। আচ্ছা তুই ঘুমা। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। আর নীলা মনে মনে ভাবছে মিমের সাথে আমার এই ব্যাপারে কথা বলতে হবে। আর এখন সমস্যা হলো রিদ্ধি। আর এদিকে আমি ঘুমের মাঝে নীলার গাড়ির মাথা রেখে ঘুমিয়ে আছি। হঠাৎ নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অব্র ওঠ, কি হয়েছে? আমরা এসে গেছি। ও, তারপর আমি আর নীলা রিক্সা করে একটা বিয়ের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বোধহয় এটাই ওর বান্ধবীর বাড়ি। যাই হোক, ভিতরে গিয়ে দেখি একটা মেয়ে পটাতে পারি কিনা। অব্র, আপু বলো। কি বললি? এটা কিন্তু বিয়ে বাড়ি। হি হি। ওকে পরে বোঝাবো। আপু। আমি ভিতরে যেতে একটা মেয়ে এসে নীলাকে জড়িয়ে ধরলো। নীলাকে না জড়িয়ে ধরে আমাকে ধরলে কি এমন হতো শুনি? বোধহয় এটা নীলার বান্ধবী, আই মিন যার বিয়ে। নীলা কেমন আছোস? ভালো। এটা কে? অব্র, এ হচ্ছে আমার বান্ধবী ঈশিতা। আর 3 দিন পর ওরই বিয়ে। আমি টিয়ার বান্ধবী। আমি অব্র। আর আমার কথা শেষ না হতেই নীলা যা বললো তা শুনে আমি থ হয়ে গেলাম। ঈশিতা, তোকে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে তোর দুলাভাই। নীলার কথা শুনে আমি তো অবাকের শেষ পর্যায়ে। আমি আবার কবে বিয়ে করছি? দুলাভাই কেমন আছেন? এই তো মাইন্ডকের সিপাই থাকলে যেমন থাকে আর কি। দুলাভাই কিছু বললেন নাকি? না গো শালিকা, তবে ভাবতেছি কি? নীলা আর ঈশিতা আমার দিকে চেয়ে আছে যে আমি কি বলি। আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো? ঈশিতা আমার পহরা শুনে বোধহয় লজ্জা পেয়েছে, কারণ ও মাথাটা নিচে করে আছে। চলুন। তারপর আমি আর নীলা ভিতরে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। পরে ঈশিতা আমাদের একটা রুমে নিয়ে গেল। নীলু, তোরা দুজনে ফ্রেশ হয়ে নে, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। ঈশিতা রুম থেকে যেতেই আমি দরজাটা আটকে নীলার কাছে গিয়ে দাঁড়ালাম। এটা কি হলো? যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা। তাই বলে? ওলে বাবুলে, বাবুটা বুঝি রাগ করেছে। আমি তো নীলার কাণ্ড থেকে লজ্জায় লাল হয়ে গেলাম। ওই আমার গাল টানবা না। কেন গো? ওটা আমার বউয়ের সম্পত্তি, বুঝলা? নীলা আমার মতো শুনে লজ্জায় লাল হয়ে গেছে। আমিও হারামি কম কিসে। আমি বললাম, তোমার গাল দুটো না হেব্বি কিউট। একটু পর বাথরুম থেকে বের হয়ে আসলাম, দেখলাম ঈশিতা বসে আছে। এক বাবা বাঁচা গেল। দুলাভাই নাস্তা করে নেন। এরপর আমি আর নীলা নাস্তা করে নিলাম। একটু পর ঈশিতা আমাদের রুমে থেকে যেতেই নীলা দরজাটা আটকে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তুমি আমার দিকে এইভাবে আসতেছো কেন? আমি একটু একটু করে পিছনে যেতেই একবার দেয়ালে সাথে আমার পিঠ ঠেকে গেল। নীলা আবার আমার সামনে এসে, তখন কি যেন বলেছিলি আমার? মনে পড়ছে না তো? আমি আসলে ভয়ে আমার অবস্থা শেষ। আমার গাল দুটো হেভি কিউট, তাই না গো বাবু? এই না। নীলা এবার আমার হাতটা ওর গালে দিয়ে বলল, তখন আমাকে এই কথা বলার জন্য শাস্তি পেতে হবে। কি? আমি হাতটা সারাতে চাইছি কিন্তু নীলার জন্য পারতেছি না। আমার একটা আদর করতে হবে। অসম্ভব। তুই আমাকে আদর না করলে আমি কিন্তু তোর নামে আন্টির কাছে বিচার দিব। তুই আমাকে জোর করে কিস করেছিস। প্লিজ এসব করো না। ঠিক আছে, এসব করবো না, তবে আমার আগে আদর করো। ওমা, এ মাইয়ার তো দেখি লজ্জা শরম বলতে কিছুই নাই, আর থাকবেই বা কেমনে? এখানে আসার সময় ওর বান্ধবীরে বলে কিনা আমি ওর জামাই। আচ্ছা ঠিক আছে, আগে চোখ বন্ধ করো। জি না, এটা হচ্ছে না। তাহলে আমিও আদর করবো না। আমার কথা শেষ হতেই নীলার চোখ দুটো বন্ধ করে নিল, আর আমি ওর মুখটার দিকে চোখে চেয়ে আছি। মনের অজান্তেই ওর চোখের সামনে
থাকা চুলগুলো আমার হাত দিয়ে সরিয়ে দিলাম। তারপর আমি ওর গালে একটা আদর করলাম। আমি ওর দিকে তাকাতেই দেখি ও আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, হাসছে, আর আমি তো লজ্জায় তোর গাল তো এত লাল কেন রে? নিজেই আমাকে লজ্জায় পেলে আবার বলতেছে, সময় একদিন আমারও আসবে। থাক, আর লজ্জা পেতে হবে না, চলো নিচে যাই। আমি মোটেও লজ্জা পাচ্ছি না। সেটা তো দেখতেই পাচ্ছি। তারপর নিচে গিয়ে সবাই মিলে খাবার খেয়ে নিলাম। আমি রুমে এসে বসে আছি, আর ওদিকে নীলা ওর বান্ধবীর গুলোর সাথে আড্ডা দিতেছে। আমার পিচ্ছি মারটা কি করছে শুনি? আপু তুমি আমাকে কি বললে? আমাকে আপু বললাম তো ছোটাচ্ছি। নীলা দরজা বন্ধ করে আমার কাছে এসেই আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর ও আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে পড়লো। আমি ওকে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমার থেকে উঠানোর চেষ্টা করছি, কিন্তু ওর সাথে পেরে উঠতেছি না। নীলা কেন করতেছো এসব? পুরো আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি প্লিজ। না। তুই যদি আমাকে জড়িয়ে ধরে না ঘুমাস তাহলে আমি ফুপুকে বলবো তুই আমাকে জোর করে কিস করেছিস। আমি তো তোমার ভাইয়ের মতো, এসব না করলে হয় না। আপন ভাই তো না। আমি কিন্তু আপন ভাবি। নীলার সাথে সাথে আমার ঠোঁট জোড়া নিজের কবলে নিয়ে নিল। কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিয়ে বলল, জড়িয়ে ধরে ঘুমাবি নাকি আবার দিব? এই না, আমি জড়িয়ে ধরছি তো। ওকে জড়িয়ে ধরার পর ও আমার সারা গালে মুখে আদর দিতে লাগলো। আমি তো লজ্জায়। একটু পর ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। খানিকক্ষণ পর ও আমারও চোখ বুজে আসলো। বিকেলে আমার ঘুম ভাঙতেই দেখি নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নীলা ঘুমিয়ে থাকায় ও যেন নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছিল, আর ওর চুলগুলো ওর চোখের সামনে থাকায় ওকে না যা লাগতেছে। নীলা, ওই কি হয়েছে? আর একটু ঘুমাই না। ভাবছিলাম বিকেলে আমরা একটু ঘুরতে যাব, কিন্তু তুমি তো ঘুমাবে। আচ্ছা ঘুমাও। আমি জানি নীলা ইচ্ছা করে ঘুমিয়ে আছে, তাই তো এই কথা বললাম। আমার কথা শেষ হতেই নীলা আমার বুক থেকে নেমে সোজা বাথরুমে চলে গেল, আর আমি তো বোকা বুনে গেলাম। তুমি এখনো বসে আছো? একটু আগেই না বললে আমরা ঘুরতে যাব? না মানে, বাথরুম থেকে বেরিয়ে আসতেই দেখি নীলা সাজগোজ করতেছে। এত সাজুগুজু করছো কেন? কোথাও যাবে নাকি? আমার সাথে তুমিও যাবে। নীলার কথা শুনে একটু আগের কথা আমার মনে হলো। তারপর আমি আর নীলা রেডি হয়ে নিচে গেলাম। কোথাও যাচ্ছ নাকি তোমরা? আন্টি। কাল থেকে তো সারাদিন কাজ আর কাজ, তোমরা বরং ঘুরে আসো। নীলা, উনি কি? উনি হচ্ছে ঈশিতার আম্মু। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, ঈশিতা কোথায়? ওকে আমার সাথে নিয়ে যাব। ও কিভাবে যাবে? মানে? ও তো ঘুমাচ্ছে। আচ্ছা তোমরা যাও, আর হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে। তারপর আমি আর নীলা বাহিরে এসে, নীলা, আমরা কোথায় যাব? ওই দিকটাই চলো। আমরা দুজনে হাঁটতেছি। নীলা, একটা রিক্সা ডাকি? আমরা হেঁটে যাব। নীলার সাথে হাঁটতে লাগলাম। একটু দূর যেতেই নীলা দৌড়ে রাস্তার ওপাশে ফুচকার দোকানে চলে গেল। শালার মাইয়া হয়েছে এক জাতের। মামা, ঝাল বেশি দিয়ে 1 প্লেট ফুচকা দেন। আমি গিয়ে নীলার পাশে বসলাম। একটু পর দোকানি ফুচকা দিতে নীলা একটা করে খেতে লাগলো, আর আমি আমার মুখের সামনে একটা ফুচকা এনে বললো খাও। আমি ওইসব সাইপাস খাই না। মিমের সাথে তো ভালোই খেতে পারিস, আর আমি ওতে লাগলেই। আমি ওই দিনও খেতে চাইনি, মিম নিজে হাতে খাওয়াইয়ে দিচ্ছে। তা তো দেবেই, আমার একমাত্র সতীন বলে কথা। ফুচকা খাওয়ালে খাবো। নীলা আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে, আর আমি ওর হাতের ফুচকাটা ওর হাত দিয়ে আমার মুখে নিয়ে নিলাম। তারপর আমি নীলার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে নীলাকে খাইয়ে দিলাম। দোকানি বিল মিটিয়ে আমরা দুজন আবার হাঁটতে হাঁটতে বাসায় ফিরছি। আমি ভাবতেছি, আরে কিথা, তার মানে সেদিন নীলা আমাকে যে মিম ফুচকা খাওয়াই দিছিল সেটা দেখে ফেলছে। বাসায় ফিরে নাস্তা করে যে যার মতো কাজে লেগে পড়লাম। কেউ বাসার মেহমানদের গুছাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, আর কেউ বিয়ে বাড়ির গেটের কাজ দেখতেছে, কেউ আড্ডা দিতেছে, আর এদিকে আমি যুদ্ধ করতেছি পাবজিতে। অব্র নিচে আয়, তোকে খেতে ডাকছে। একবার তুই একবার তুমি, এসব আমার জিনিসকে আমার যা ইচ্ছা তাই বলবো, তাতে তোর কি? তাই তো। এই কে তোমার জিনিস? তারপর আমি গিয়ে রাতের খাবার খেয়ে রুমে সোফায় ঘুমাতে চলে গেলাম। একটু পর নীলা রুমে এসে দরজাটা আটকে দিল। তারপর আমার কাছে এসে, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? তাহলে কোথায় ঘুমাবো? আমার সাথে বিছানায় ঘুমাবি। ওমা, মাইয়া কয় কি? মাইয়া তো দেখছি আমার মান সম্মান সব খাবে। আমরা কি স্বামী স্ত্রী নাকি? নীলাকে দেখলাম ও যেন কাকে ফোন দিতেছে। হ্যালো ফুপু। হাই হাই, মাইয়া তো দেখছি আমার আম্মুরে ফোন দিতেছে। নীলা ফোনটা লাউড স্পিকারে দিয়ে, কি রে, কেমন আছিস তোরা? ভালো নেই। কেন রে? তোমার ছেলে আমার একটা কথাও শোনে না। বলো তো ওকে আমি কি করতাম? তোর কথা না শুনতে বাধ্য, তাকে আচ্ছা মতো ধুলাই করবি। আচ্ছা আমি রাখি, তোরা ঘুমা। দেখলি তো ফুপি কি বললো? তারপর আর কি, নীলার সাথে এক বিছানায় ঘুমাতে হলো, তবে মাঝখানে কোল বালিশ রাখছি। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখি